এবারের দার্জিলিং ভ্রমণের মূল কারণ ছিল একটু বিশেষ। আমার এক ভাইকে নিয়ে তার জীবনের প্রথম দার্জিলিং ভ্রমণ করানো। অনেকদিন ধরেই আপনাদের অনেকের অনুরোধ ছিল একটি আদর্শ দার্জিলিং ট্যুর প্ল্যান ভিডিও করে দেওয়ার জন্য। তাই এই সিরিজে 2টি এপিসোডের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সেই প্রথম দার্জিলিং যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা। এই ভিডিওতে শুধু ভ্রমণ নয়, আপনাদের জন্য থাকছে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ, যেখানে রুম ভাড়া শুরু হচ্ছে মাত্র 1500 টাকা থেকে। সবচেয়ে ভালো বিষয়, এখানে সিজন বা অফ সিজনের আলাদা কোনো ভাড়ার ভেদ নেই। এর পাশাপাশি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এক বিশ্বস্ত এবং অভিজ্ঞ ড্রাইভার দাদার ফোন নাম্বার, যা দার্জিলিং ভ্রমণকে আরও সহজ করে দেবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আবারও একটা জার্নি করতে আমি আমার ফেব্রুয়ারি রেলওয়ে স্টেশন, শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ 2026। ঘড়িতে বাজে এখন 8:05। এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ গরম। দেখুন, বুমবুমের পরীক্ষা আর আমার গলার ফ্যারেঞ্জাইটিস বেশ কিছুদিন আমাকে ঘরে বেঁধে রেখেছিল। বুমবুমের পরীক্ষা শেষ হলেও ফ্যারেঞ্জাইটিস এখন আমাকে ভোগাচ্ছে। আমার গলার ভয়েস শুনেই আপনারা বুঝতে পারছেন বেশ কষ্ট হচ্ছে কথা বলতে। তবে আমার গলার যা লাউডনেস, আশা করছি খুব একটা অসুবিধা হবে না। আমার এক স্নেহভাজন ভাইয়ের ইচ্ছা পূরণ করতে এবারের ট্যুরটা। সেদিন আমার ট্রেন ছিল 13149 কাঞ্চনকোনা এক্সপ্রেস, আর আমার বার্থ ছিল B3 কোচের সাইড লোয়ার, যার তৎকালে ভাড়া পড়েছিল 1200 টাকা প্লাস ট্যাক্স। এরপর ট্রেনটি তার নির্ধারিত সময় অনুযায়ী রওনা দেয় তার গন্তব্যের দিকে। আমার সঙ্গে যে ভাই যাওয়ার কথা, তার ওঠার কথা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন থেকে। এবার ঘটনা হচ্ছে তার বোর্ডিং পয়েন্ট আমি চেঞ্জ করতে পারিনি, তার কারণ একই পিএনআরে দুটো টিকিট কাটা হয়েছে তৎকালে। তাহলে সেক্ষেত্রে আমারও বোর্ডিং পয়েন্ট চেঞ্জ হয়ে যেত। বলে যে টিটি আসবে, তাকে বলে রাখবো যে আরেকজন যে আমার সঙ্গে যাচ্ছে সে ওই স্টেশন থেকে উঠবে, তাহলে প্রবলেম সলভ। এই পথ দিয়ে গেলে যে মুহূর্তটা আমি একদম মিস করি না, সেটা হলো মায়ের মন্দির দর্শন। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই সেই আমার হারানো ভাই, তাকে খুঁজে পেয়েছি, এসো চলো। এই সেই দেবজ্যোতি, যার উৎসাহে বা যার চাহিদার জন্য এবার আমার এই দার্জিলিং ভ্রমণ। তাই তো? কোনোদিন দার্জিলিং যাওনি তো? দার্জিলিং কোনোদিন যাইনি, অফবিটে তো গেছি। কমপ্লিট গেছো, যাই হোক। আর পাহাড় ভ্রমণ আমার হাত ধরেই, তাই তো? একদম। আর দেবজ্যোতির সঙ্গে আমার হিমাচল হলো, আর খুব শিগগির আরও একটা জায়গা হবে, তাই তো? যাই হোক। ও কি এনেছো আমার জন্য? বিরিয়ানি এনেছি, ভালো লাগবে কিনা জানি না। হ্যাঁ, ভালো কি স্টাইল? ক্যালকাটা স্টাইল না কামারকুন্ড স্টাইল? ঠিক আছে, দেখা যাক, চলো। ট্রেনে উঠেই শুরু হয়ে যায় আড্ডা আর ভ্রমণের উত্তেজনা। সেই সঙ্গে দেবজ্যোতির আনা বিরিয়ানি দিয়ে আমরা সেরে ফেলি ডিনার। ঘড়িতে বাজে এখন 10:13 মতন। খুব শীঘ্রই আমরা বর্ধমান পৌঁছবো। আমি আর নামবো না, আমি আর দেবজ্যোতি গল্প করছি, তারপরে আমরা চলে যাবো ঘুমের দেশে। তারপরে ব্লগটা কন্টিনিউ হবে কালকে সকালবেলা। আমরা কোথায় কোথায় ঘুরি এবং কোথায় গিয়ে আলটিমেটলি দার্জিলিংয়ে থাকলাম, সেটাও তুলে ধরবো এই ব্লগে। তার আগে একটা কথা আমি বলি, আমি সবসময় বলি যে প্রতিটা ভিডিওতে ইউনিক যে কমেন্ট করবে তার কথা আমি উল্লেখ করব। আমাদের বৃহত্তর ফ্যামিলির একজন ম্যাম, মানে তনয়া ম্যাম, তিনি এর আগে একটা ভিডিওতে বলেছেন যে ওনার 3.5 বছরের ছেলে নাকি আমার ভিডিও যখন দেখে তখন বলে আমি যে প্রতিটা স্টেশনে নামি ট্রেন ব্লক করতে করতে, তখন বলে আঙ্কেল তুমি নেমো না, ট্রেন ছেড়ে দেবে। তো তনয়া ম্যাম, থ্যাংক ইউ, এবং আপনার ছেলের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আপনার ভিডিও দেখতে থাকুন এবং এরকম ভালো ভালো কমেন্ট করতে থাকুন। যাই হোক, গুড নাইট। কালকে সকালবেলা আবার কথা হবে কিছু ইনফরমেশন এবং পুরোপুরি দার্জিলিং ট্যুর প্ল্যানের এক প্রথম অংশ হিসেবে আমি তুলে ধরবো ডে 1-এর আইটিনারি কী হতে চলেছে, এবং থাকবে ড্রাইভারের ইনফরমেশান, থাকবে আমি যে হোটেলে থাকছি সেই হোটেলেরও ইনফরমেশান। তবে একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি, তবে একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, জানি না আমি কি অপরাধ করেছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কি, এটাই বলার ছিল। চলুন, কালকে সকালবেলা আরও কথা হবে। সেদিনের সকালবেলাটা হয়েছিল 1 কাপ গরম কফি দিয়ে, যা আমার গলার জন্য অত্যন্ত জরুরি ছিল। এরপর
নির্ধারিত সময়ের আগেই আমরা পৌঁছে যাই শিলিগুড়ি স্টেশনে। যা শিলিগুড়ি জাংশনে নেমেছি, আর আমাদের ট্রেন্ডি ট্রাভেলার বৃহত্তর পরিবারের অনেক মানুষজনকে পেয়ে গেছি, যাদের তো সচরাচর আমার তো দেখা হয় না, তারা আমার ভিডিও দেখেন, কিন্তু তাদের সঙ্গে যখন আমি দেখি প্রচণ্ড আপ্লুত মনে করি নিজেকে, আর নিজেকে মানে ধন্য মনে করি যারা আমার ভিডিও দেখেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর মাসিমা আমাকে বলছিলেন যে বুম্বু বা স্বীকৃতির কথা বলছিলেন। যাই হোক, আপনারা কোথা থেকে এসছেন? ব্যারাকপুর। ব্যারাকপুর আমার কাকার বাড়ি। ঠিক আছে। আর ভিডিও কেমন লাগে? খুব ভালো। আচ্ছা, আজ একটা বাচ্চাদের নিয়ে করেন আরো ভালো। ও স্টুডেন্টদের নিয়ে? না 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 না, আমি এমনি পড়াই, প্রাইভেট পড়াই, প্রাইভেট। হ্যাঁ হ্যাঁ, যাই। অনেক অনেক ধন্যবাদ। 592 কিলোমিটার যাত্রা সম্পন্ন করার পর আমরা অবশেষে শিলিগুড়ি জাংশন স্টেশনে। আর এখানে এক্ষুনি দেখা হয়ে গেল আমাদের বৃহত্তর পরিবারের অনেক সদস্যদের সঙ্গে। আর ট্রেন এখানে 20 মিনিট আগেই পৌঁছে দিয়েছে আমাদের। আর আমাদের এখন প্রাথমিক কাজ হচ্ছে স্টেশনের বাইরে বেরোনো। সেখানে আমাদের গাড়ি ঠিক করে রেখেছে আমাদের ভাই দেবজ্যোতি। আমি সাধারণত গাড়ি করে দার্জিলিং যাই না, শেয়ারে যাই, কিন্তু আমার ভাই দেবজ্যোতির বিশেষ আবদারে আমরা দুজনে এবার গাড়ি করে দার্জিলিং যাব, কিন্তু ঘুরতে ঘুরতে, তাই তো? ঘুরতে যাবো এবং মজা করবো, মজা হবে। আর ও প্রথমবার দার্জিলিং, কিছু বাদ দেবো না। কিচ্ছু বাদ দেওয়া যাবে। আর একটা কথা বলা দরকার, যে দার্জিলিং বা আদর্শ দার্জিলিং ট্যুর প্ল্যানের প্রথম দিনটা কি হতে চাচ্ছে, এই এপিসোডটা প্লিজ আপনারা ফলো করুন। ভবিষ্যতে দার্জিলিং ট্যুরের ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। চলুন আমরা বাইরে বেরিয়ে যাই। আর যে ড্রাইভার দাদা কেমন, তার সঙ্গে পরিচয় করাই, কারণ তার সঙ্গে আগে ঘোরার অভিজ্ঞতা আমার আছে, বেশ ভালো সে। চলো। কাঞ্চনকন্যা অন্যতম ফেভারিট ট্রেন আমার। তার অন্যতম কারণ হচ্ছে এটা শিলিগুড়ি জংশনে পৌঁছে দেয়। আর কেন জানি না, আমার মনে হয় এনজিপির থেকে শিলিগুড়ি জংশন বেশি কনভিনিয়েন্ট। আসল কথা, এই স্টেশন চত্বরের পরিসরটা এতটাই ছোট, আপনি খুব সহজেই মেন রাস্তায় পৌঁছে যেতে পারবেন। পাহাড়ের দিকে যেতে হলে গাড়ি ভাড়া এনজিপির থেকে শিলিগুড়ি জংশন থেকে না হলেও 500 টাকা কিন্তু কম হবেই। এছাড়া আপনি যত রকম বাসে করে যদি পাহাড়ে যেতে চান, সেই সুবিধাও পেয়ে যাবেন এই জাংশন স্টেশন থেকে একটু বাইরে গেলেই তেনজিং নোরগের বাস স্ট্যান্ড। এবং সিকিমে যেতে চাইলেন তার বাস স্ট্যান্ডও পেয়ে যাবেন অনতি দূরে SNTO। ফলে আপনাকে অতিরিক্ত কোনো শুল্ক দিতে হবে না। আর প্রায় 8টা বাজে। 8টা বাজে আমাদের নিয়ে যাবে যে মুকেশজি। হাই মুকেশজি। আচ্ছা, আমি মুকেশজির সঙ্গে আমি এর আগেও 2-3 বার ঘুরেছি। তো মুকেশজি খুব রিলায়েবল, মানে উনি শিলিগুড়ি জাংশন স্টেশনে থাকে, আপনারা বললে এনজিপি থেকেও পিক আপ করে নেবেন। মুকেশজি, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন। 6297636862। ওনার গাড়ি হচ্ছে সুইফট ডিজায়ার, এছাড়া ওনার কাছে ছোট গাড়িও আছে, আমরা গাড়ি প্রোভাইড করি, করে দেন। তো আপনারা যদি রিসেন্টলি দার্জিলিং বা আপনার কালিম্পং বা যে কোনো পাহাড়ে ঘুরতে যাচ্ছেন, যে হোমস্টেতে যেতে চাইছেন, একদম ডাইরেক্ট মুকেশজিকে ফোন করতে পারেন। ওনার নিজস্ব গাড়ি আছে, এই গাড়িটা হচ্ছে ওনার। বেশ ভালো মানুষ কিন্তু। হ্যাঁ, তবে অবশ্যই দাম দর করে নেবেন, কিন্তু আমার মনে হয় ঠিকঠাক রিলায়েবল। তার কারণ আমাদের আজকে ঘোরার জন্য উনি মিরিক হয়ে যাব আমরা 3500 টাকা চার্জ করছেন, যেটা সাধারণত 4500 টাকার কাছাকাছি হয় সিজনে। যাই হোক, দেখা যাক কেমন ঘোরায়। এখন 8টা 10 বাজে। একটা জিনিস দেখে ভালো লাগছে যে শিলিগুড়িতে বাইরে বা শিলিগুড়ি জাংশন স্টেশনের বাইরে সেরকম জ্যাম নেই। মিরিক এখান থেকে 55 কিলোমিটার, আর রোহিণী 15 কিলোমিটার। আমরা এখন বাদিকে বেঁকে যাবো, আর সোজা রাস্তাটা আছে হিলকাট রোড, এটা তিনধারিয়া রাস্তা, মানে এটা পুরানো রাস্তা একদম। আর এই তিনধারিয়া রাস্তা হয়ে আমার দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল। তার ভিডিও আছে আমার চ্যানেলে, প্লিজ দেখার অনুরোধ রইল। নতুন পথে দার্জিলিং ভিডিওটার নাম। যাই হোক, আমরা তো আজকে মিরিকের পথে যাচ্ছি, শুকনা জঙ্গলকে সঙ্গে করে আমরা এগিয়ে চলেছি। এরপরে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাবে। ঘড়িতে বাজে এখন 9টা। আর ঠিক দেখুন ডান দিকে চলে যাচ্ছে রোহিণী রাস্তা, যেটা দার্জিলিং আমরা 70-72 কিলোমিটার শিলিগুড়ি থেকে আপনারা 2.5-3 ঘন্টার মধ্যে দার্জিলিং পৌঁছে যেতে পারবেন। কিন্তু আমরা নিচ্ছি হচ্ছে মিরিকের রাস্তা, যেটা সোজা চলে যাচ্ছে। আর সাইট সিন করতে করতে দার্জিলিং যাব। মোটামুটি 82-86 কিলোমিটার রাস্তা হবে শিলিগুড়ি থেকে, কম বেশি হতে পারে এর থেকে। যেটা বলার, কিন্তু এই পথের সিনিক বিউটি কিন্তু দারুণ।
এই পথের চড়াই উতরাই তুলনামূলকভাবে কম। মিরিকের রাস্তা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে দেবজ্যোতির জন্য, যেহেতু গাড়ি আমরা ভাড়া করেছি, সাইট সিন করতে করতেই আমরা দার্জিলিং পৌঁছবো। আবারও বলছি, আদর্শ দার্জিলিং ট্যুর প্ল্যানের অঙ্গ হিসেবে আপনারা এই ভিডিওটাকে অনুসরণ করতেই পারেন। সেক্ষেত্রে আপনারা শিয়ালদা থেকে বা কলকাতা থেকে কোনো ট্রেন ধরে সোজা পৌঁছতে হবে এনজিবি বা শিলিগুড়ি স্টেশন। সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে দার্জিলিং উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন, আর বেরিয়ে পড়ুন মিরিক হয়ে আমাদের মতন সাইট সিন করতে করতে। আর কি কি সাইট সিন করবেন ব্লগটা ফলো করতে থাকুন। আর প্লিজ আপনাদের একটা অনুরোধ, সেটা হলো আপনারা ব্লগ দেখেন, কমেন্ট করেন, সব করেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার মনোবল বৃদ্ধি পাবে। এতে হয়তো আপনাদের কোনো অর্থনৈতিক ক্ষতি হবে না, কিন্তু আমার মনোবল অনেকটাই বৃদ্ধি পাবে। দেখুন, 2025 সালের 4 অক্টোবর যে প্রাকৃতিক দুর্যোগ এসেছিল তার নিদর্শন এই দুধিয়া সেতু, পুরনো দুধিয়া সেতু। কি অবস্থা দেখুন। আর নতুন সেতু নির্মাণের কাজ চলছে। আর এখন আমরা যেটা পার হচ্ছি দুধিয়াতে, সেটা হচ্ছে অস্থায়ী একটা ব্যবস্থা করা হয়েছে, গাড়ি যেতে পারছে, বাইক যেতে পারছে, সব ঠিকই আছে, কিন্তু নতুন সেতু খুব শীঘ্রই হয়তো তৈরি হয়ে যাবে। কিন্তু পুরনো সেতুর অবস্থাটা দেখুন, কি বিপর্যয় এসেছিল। জাস্ট শিলিগুড়ি থেকে 1 ঘন্টা মতন যাত্রা করার পর আমরা আই লাভ মিরিক যে পয়েন্ট আছে সেখানে, আজ হচ্ছে 21 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026। এবার যদি বর্ষার পরে পরে বা আর 1-2 মাস পরে আসেন, তাহলে দেখবেন যে এই জায়গাগুলো আরও সবুজ, আরও সুন্দর লাগবে। এখনও ভাল লাগছে, ক্যামেরা কতটা জাস্টিফাই করছে আমি জানি না, কিন্তু এই জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা দারুণ, কিন্তু ফ্রেমটা ফ্যান্টাস্টিক। কি বলো, ঠিক আছে না? একদম। আমরা অনেকক্ষণ দাঁড়ালাম আই লাভ মিরিক, ওইখান থেকে বেরিয়ে পড়েছি আমরা মিরিক লেকের দিকে। আমাদের এই পথে দ্বিতীয় দ্রষ্টব্য স্থান। ছোট্ট একটা ইনফরমেশন দিই, সেটা হলো আই লাভ মিরিক যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে মিরিক লেক মোটামুটি 8 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওই সাইডে পাহাড়টা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা কিন্তু নেপাল, দূরের পাহাড় নেপাল। ঘড়িতে বাজে এখন 10:30। আমরা মিরিক লেকে উপস্থিত, মানে আমি আর দেবজ্যোতি। দার্জিলিং ভ্রমণের এইটা হচ্ছে আমাদের 2 নম্বর স্পট। আমরা হাঁটতে হাঁটতে যাবো ওই ইন্দ্রাণী পুলের ওপরে, ওখান থেকে ভালো ভালো ছবি তুলে বেরিয়ে যাব। কিন্তু যেটা একটু মন খারাপ করার বিষয়, সেটা হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আমি ছবি দেখেছি বিভিন্ন, যে যদি ওয়েদার ক্লিয়ার থাকে মিরিক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা বেশ ভালো দেখা যায়। দেখতে তো পাচ্ছি না, দারুণ লাগছে, সুপারব। জানো ভাই দেবজ্যোতি, এখন তো আমরা দাঁড়িয়ে আছি মিরিকের যে বিখ্যাত সুমেন্দ্র লেক আছে, তার উপরে যে এই ব্রিজটা আছে, এই ব্রিজটার নাম হচ্ছে ইন্দ্রাণী পুল। বুঝতে পেরেছো তো? আমি 3-4 বার মিরিকে এসেছি, কিন্তু এত ভালো ওয়েদার পাইনি। তা সত্ত্বেও তোমার ঠিক ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তাকে দেখতে পাচ্ছি না। কি বলবে, ভাগ্যের পরিহাস। তাছাড়া আর কিছু নয়, সবকিছু সবসময় পাওয়া যায় না। তুমি ওয়েদার ভালো ছিল না হ্যাঁ এর আগে যতবার এসেছো। হ্যাঁ, সত্যি কোনোবার মেঘলা আকাশ, তবু তো এই যে দেখুন নীল আকাশ দেখা যাচ্ছে, দেখুন খুব সুন্দর। এবং আমাদের ব্যাকগ্রাউন্ডও কিন্তু চমৎকার আসছে। দেখুন দেখুন আমি দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে দেবজ্যোতি দাঁড়িয়ে আছে। এই সাইড তো দারুণ, এই সাইডটা আরো ভালো। দেখুন এরকম দারুণ ট্রিমেন্ডাস, চারদিকে সব পাইন দেবদারু গাছ, আর এই মিরিকের লেক, মানুষ বোটিং করছে, দারুণ। কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা তো দারুণ দারুণ ছবি তুললাম একদম। এখানে, তাই তো? আর এই ছবিগুলো দেখতে হলে কোথায় যেতে হবে? trendy_123। হ্যাঁ, এই ছবিগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করতে হবে। আর আমার ইনস্টাগ্রাম আইডি হলো trendy_traveler123। দেখেছেন, আমার ছোট্ট ভাইটা ভুলে গেছে। ঠিক আছে, তোমার ইনস্টাগ্রাম আইডিটা বলে দাও। দেবজ্যোতি স্টোরি টেলার অধিকারী। স্টোরি টেলার, ও কিন্তু দারুণ পডকাস্ট করে, ওর পডকাস্টগুলো দেখতে পারেন, দারুণ। চলুন আমরা গাড়ি থেকে রওনা দিই। বোটিং করতে পারলে ভালো হতো, কিন্তু সময় নেই। ঘড়িতে 11:05। আর এখানকার ওয়েদার কিন্তু সেরকম ঠান্ডা নয়। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, মানে গরম লাগছে। দেখুন আমি জাস্ট লিটারেলি ঘেমে গেছি। আচ্ছা, এবার দেখা যাক, আমরা গোপালধারার দিকে যাবো। এবার আমাদের 2 নম্বর পয়েন্ট দেখা হয়ে গেল, মিরিক লেক। আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে একটি দার্জিলিং ট্যুর প্ল্যান করে নিতে। আমি সাধারণত ট্যুর প্ল্যান ভিডিও খুব একটা বানাই না। এর আগে অরুণাচল একটা বানিয়েছিলাম, আর মানালি বানিয়েছিলাম। আর যখন এই ভিডিওটা এসে হয়তো বেনারস ট্যুর প্ল্যানও বানাবো।
হয়তো বানাতে হবে পরবর্তী ক্ষেত্রে, ভিডিওর চাহিদার ক্ষেত্রে আমাকে বানাতে হবে। তো এই ভিডিওটা কতটা সাহায্য করছে অবশ্যই বলবেন। তবে একটা কথা লাস্টে গিয়ে একটা খরচের হিসাবও দিয়ে দেবো, আমরা এটা দেখে যে দার্জিলিংয়ে পৌঁছাচ্ছি দুজনের আমাদের কত খরচা পড়লো, অথবা যদি এই গাড়িতে আপনারা 4 জন বসতে পারেন তা 4 জন হলে প্রতিজনের কত খরচা পড়ছে সেটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো বা স্ক্রিনে দিয়ে দেবো হিসাব করে। তাই জন্য ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর অবশ্যই আমি মুকেশ দার সঙ্গে ঘুরছি, মুকেশ দার ফোন নাম্বারও দিয়ে দেবো। আমরা এখন মিরিক থেকে বেরিয়ে যাচ্ছি, আর মিরিক লেক থেকে আপনার গোপালধারা টি স্টেটের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার মতন, যেটা গুগল দেখাচ্ছে। আর সময় লাগবে আনুমানিক 35 মিনিট। অন্য সময় কিন্তু সময় লাগতে পারে আপনাদের, তার কারণ কিন্তু এখন পুরো ফাঁকা। ফেব্রুয়ারি মাস, বিভিন্ন বোর্ডের এক্সাম চলছে, মার্চের মিডিল থেকে মোটামুটি ফুল সিজন শুরু হয়ে যাবে। আমরা মিরিক থেকে 5 কিলোমিটার মতন এগিয়ে এসেছি, সেটা হচ্ছে বসুন্ধরা ভিউ পয়েন্ট, একটা রেস্টুরেন্ট আছে তার সামনে। দারুণ এখান থেকে দৃশ্যপট, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে এসে দারুণ সব ফটো তুললাম আমার আর দেবজ্যোতি, ট্রিমেন্ডাস। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30 বেজেছে, আমরা বেরিয়ে যাবো। মুকেশ জি আমাদের জন্য অপেক্ষা করছে। চলো মুকেশ ভাই, অনেক গাড়ি, আমরা এবার যাবো গোপালধারাতে দাঁড়াবো। আমাদের দেখে কেউ দাঁড়ায়নি, আমাদের দেখে দাঁড়ালো কিন্তু। অনেক গাড়ি এখানে ছিল না, আমরা যখন দাঁড়িয়েছিলাম কেউ ছিল না। দারুণ এখানটা, ফ্যান্টাস্টিক। ওহ, এখন বাজে 11:15, আমরা গোপালধারাতে এই যে বোধহয় 4বার এলাম গোপালধারা। যেখানে ড্রাইভার ভাইয়েরা দাঁড় করাবে তার থেকে একটু পিছিয়ে আসবেন, তাহলেই আপনি কিন্তু এর মধ্যে প্রবেশ করতে পারবেন। লোকে বলবে নো এন্ট্রি। দেখুন পুরো বাঁধিয়ে দিয়েছে পুরো। আগে কিন্তু ভেতরে ঢুকতে পারতাম, এখন ঢুকতে দিচ্ছে না, প্রবেশের কোনো জায়গা নেই। আগে আমরা এই ব্যারিকেডটা ছিল না, এই ব্যারিকেড দিয়ে ভেতরে ঢুকে গিয়ে এর সঙ্গে ছবি তুলতে পারতাম। চলো, আমাদের গোপালধারায় দারুণ ফটো তুললাম, তাই তো? একদম। কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। আমরা দুজন ছাড়া কেউ নেই এখানে, আর ছবি তোলার জন্য আদর্শ বলো। কেউ বলার নেই, কিছু নেই। আর সামনের দিকে এগিয়ে গেলে বলছে ওখানে প্রবেশ নিষেধ, কিন্তু একটু আপনাদের এইখানে ট্যাঙ্কিটা দেখবেন, দূর থেকে এই ট্যাঙ্কিটা দেখে ওই রাস্তা ধরে চলে আসবেন। একটা জিনিস হচ্ছে বলা যে আমরা আসছি, ছবি তুলছি, এত সুন্দর একটা নেচারের জায়গা, তো সেখানে আমরা নিশ্চয়ই চাইবো না যে চা বাগানে কেউ হাত দিক, তাহলে আমাদের কেউ বারণ করবে না। তার সঙ্গে এইগুলো দেখে খুব খারাপ লাগলো যে জলের বোতল এখানে ফেলে দেওয়া হয়েছে, এই যে চিপসের প্যাকেট এগুলো ফেলে, এগুলো বন্ধ হওয়া উচিত, একদম নিজেদের সচেতন হওয়া উচিত একদম। এবং যেখানে বাইরে ডাস্টবিন আছে, কেন এটা করবে মানুষ? জায়গা রয়েছে দারুণ। এখানে আমি আর দেবজ্যোতি ছাড়া কেউ নেই, মানে কেউ নেই, তাই তো? চলো আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলি। তার আগে আমার চিড়িয়ার চোখে এই জায়গাটা কেমন লাগে সেটা একবার দেখে নেওয়া যাক, কি বলো? দেখবে? অবশ্যই দেখবে। চলো।
গোপালধারা টি স্টেটের বিভিন্ন ছবি তুললাম। ছবি তুলে একটু ব্যাক সাইডে আসবেন, এখান দিয়ে প্রবেশ করতে পারবেন না, তো ওই দিক দিয়ে কিন্তু আপনি প্রবেশের কোনো জায়গা নেই। আমি আগেও বললাম, আবারও বলছি। আর ওখানে বিভিন্ন যে দোকান আছে সেখান থেকে আপনি চা পান করতে পারেন, কিন্তু আমি একটা দোকান বেছে নিয়েছি চা পান করার জন্য। দেখুন এই টি স্টেটেরই চা, দারুণ চাটা, দারুণ বানিয়েছে, যেমন ফ্লেভার সেরকম তার স্বাদ। আর এই দোকানটা হচ্ছে এরকম, এনাদের কাছে অনেক কিছু পাওয়া যায়। আর এই যে চা তো দারুণ বানায়। এছাড়া और क्या क्या मिलता है आपके पास? हमारे यहाँ अभी हाँ। खाने के लिए आप आएंगे तो खाली 2 आइटम है, हाँ मोमो और हाँ। मैगी। बाकी सारा चाय पत्ती का वेराइटीज है, आपको हाँ। वेराइटीज में चाय मिलेगा। हाँ, अच्छा, ये सब ये गोपालधारा का ही टी है? सभी गोपालधारा का ही टी है। अच्छा। ब्लैक टी में आपको मतलब डिफरेंट टाइप ऑफ फ्लेवर है हमारे पास। अच्छा, और आपको मिल्क टी के लिए भी मिलेगा आपको। ওকে ওকে, তাহলে আপনারা যদি কখনো গোপালধারাতে আসেন অবশ্যই এই দোকানটা ভিজিট করবেন। বিশেষ করে এখান থেকে 1 কাপ চা তো অবশ্যই পান করবেন। কি নেবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর ঠিক গোপালধারা টি স্টেটের মূল যে প্রবেশ পথ সেখানে আসবেন না, কিন্তু এখানে লেখা আছে নো এন্ট্রি, কিন্তু এখান দিয়েই এন্ট্রি। সো এখান দিয়ে প্রবেশ করবেন, তার পথেই এই দোকানটা পড়বে। এটা খেয়াল করবে। ঘড়িতে বাজে 12:30, আমরা গোপালধারাতে বেরোচ্ছি। দারুণ সব শর্ট নিলাম, আর বেশ ভালো লাগছে, এখানকার অ্যাটমসফিয়ার বেশ ভালো গোপালধারা। এবার গোপালধারাতে কিছু এগিয়ে পড়বে আমাদের একটা ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে গুফা পাতাল, মানে ওটা যে নেপালে, কিন্তু চলুন সেটাও দেখাবো। হেজি ওয়েদার, কিন্তু ওয়েদার খুব খারাপ নয়, কিন্তু ব্লু স্কাই আর রৌদ্রোজ্জ্বল দিন একটা। এখানে চা বাগানের চা পাতাগুলো একদম সবুজ। আজকে যে শনিবার, এখানে গোর্খা হাট বসেছে, দেখুন ভিড় দেখুন শুধু। এটা কি সপ্তাহে একদিন বসে? মানে এরকমই হবে, এটা হাট বাজার, গোর্খা হাট নাম দিয়েছে। গোপালধারা থেকে 2-3 কিলোমিটার এগিয়ে এসে একটা হাট বসেছিল ওখানে আসার পথে, গোর্খা হাট। আর তারপর আমরা পৌঁছে গেছি গুফা পাতাল, এটা কিন্তু নেপালে, কিন্তু এটা এখন আমরা নেপালে। চলো একটু দেখি গুফা পাতালে কি আছে। এখান থেকে আমি একবার এসেছি, ওয়েদার মোটামুটি ছিল, কিন্তু ভিউ দারুণ। যদি কপাল ভালো থাকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। চলুন দেখাই। আর বোধহয় এখানে প্রবেশ করতে গেলে একটা টিকিট লাগে, চড়াই আছে কিন্তু রাস্তাটা। আর এটা হচ্ছে নেপালের ইলাম ডিস্ট্রিক্টে। মেন্টাল হেলথ ঠিক করার জন্য পাহাড়ে এসেছিলাম, এখন বুঝছি আমাদের ফিজিক্যাল হেলথ ঠিক নেই। আচ্ছা, গুফা পাতাল এলে যে দুটো জায়গা পাবেন, একটা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে ভিউ কিছুটা এরকম, আর আমরা দাঁড়িয়ে আছি এরকম জায়গায়। দেখুন এখানে আসতে গেলে কোনো প্রবেশ মূল্য লাগে না, যেটা লাগে হচ্ছে প্রবেশ মূল্য ওইখানে যেতে গেলে। সেখানে হচ্ছে ওইখানে একটা টিকিট ঘর আছে, ওই নির্দিষ্ট অর্থের বিনিময়ে, আমার মনে হয় যতদূর আমার পড়ে আছে 50 টাকা লাগে। ওই দিয়ে আপনি ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওই কাচের ঘর দেখতে পাচ্ছেন, ওই ওপরে উঠে ওপরে চারদিকের ভিউ পেয়ে যাবেন। আর ওখানে লেখা আছে আই লাভ নেপাল, নেপালের পতাকা উঠছে পথ করে। আর এখানে কিছু খাওয়ার দোকান আছে, আর সেলফি তোলার জন্য এইসব যন্ত্র লাগিয়ে রেখেছে। এই কিন্তু এখান থেকে ভিউ খুব সুন্দর, আর পরিষ্কার আকাশে পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দারুণ। অবশ্যই এখানে আসবেন। কিছু উল্টোপাল্টা খেতে ইচ্ছা করছে আমার, তুমি খাবে না তো? ভালো বাচ্চা, আমি উল্টোপাল্টা খাবো। এখানে 20 টাকা দিয়ে ঝালমুড়ি নিলাম গুফা পাতালে, দেখি কেমন খেতে হয়। 1টা বাজলো, আমরা বেরিয়ে যাচ্ছি গুফা পাতাল থেকে। এবার পরবর্তী যে স্পটগুলো বাকি আছে সেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট। ওটা আমরা দাঁড়াবো না, আপনারা চাইলে যেতে পারেন, কেন ওখান থেকে আবার 300 টাকার বিনিময়ে গাড়ি ভাড়া করে আপনাকে পশুপতি মার্কেট আপ ডাউন করতে হবে, বা আপনাদের বাজারে যেতে পারেন। যেটা বলার, সীমানা ভিউ পয়েন্ট, লেপচা জগৎ, এই দুটো জায়গায় অবশ্যই দাঁড়াবো আমরা। তারপর ঘুম হয়, সোজা দার্জিলিং ড্রপ হবে আমাদের। ঘড়িতে বাজে 1:15, আর আমরা হাজির হতে চলেছি পশুপতি ফটকের কাছে, যেখানে ভারত আর নেপালের সীমান্ত, যেখান থেকে ট্রেডও হয়। এবং আপনারা যারা পর্যটক আছেন তারা পায়ে হেঁটে নেপালে যেতে পারেন। বাট শুধু তাই না, ওই যে পশুপতি মার্কেটে যেতে হলে সেখান থেকে 300 টাকার বিনিময়ে মারুতি বা অমনি ভ্যান আছে, সেগুলো করে যেতে পারেন। আমি আগে থেকে বলে দিচ্ছি, তার কারণ ওইখানে ভিডিও করা যাবে না, জাস্ট একটু আগেই দেখতে পাবেন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। তো ওখানে ভিডিও করা যাবে না বলে ইনফরমেশনটা আপনাদের দিয়ে দেবো। আমাদেরও যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমরা বেরিয়ে যাব। এখান থেকে সীমানা 6.4 কিলোমিটার।
সামনে হ্যাঁ সামনে, হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। ওই দেখুন সামনে হচ্ছে সীমানা। বাস ধরুন আপনারা টিমে 4 জন আছেন, সেক্ষেত্রে একজনের ভোটার কার্ড লাগবে, আধার কার্ড বা প্যান কার্ড কিন্তু হবে না। একজনের থাকলে বাদ বাকিদের নিয়ে নেবে। ফোন নাম্বার দিতে হবে, ওখানে আপনাকে ফর্মে ফিল আপ করে সই করে আপনাকে যেতে হবে, ফোন নাম্বারও দিতে হবে ওখানে। বলে এটা 6 নম্বর পয়েন্টে এসে গেলাম, এখন বাজে ঘড়িতে হচ্ছে 1:30। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, বুঝলে তো? একটু দেখো চারদিকে, একটু দেখো, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দেখা যাচ্ছে কিনা দেখো। একটু বলি যে ওপরে ওই দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই ওপরে চলে গেছে রাস্তাটা উপরে, ওটা কিন্তু সান্দাকফু, মানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তা এই সাইডটা নেপাল, ওই সাইডটা হচ্ছে পশ্চিমবঙ্গ। মানে একজন দিদি ছিলেন ওই দোকানে, আমাকে বলেছিলেন, কোনো একটা এপিসোডে আমার বলা আছে আজ থেকে 2-3 বছর আগেকার ভিডিওতে। তো ওইটা হচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তা। সবকিছু বললাম, যেটা বললাম না সেটা হচ্ছে এই জায়গা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা বেরিয়ে পড়েছি সীমানা ভিউ পয়েন্ট দর্শন করার পর। পরবর্তী আমাদের দ্রষ্টব্য স্থান হচ্ছে লেপচা জগৎ। আর যে লেপচা জগৎ মোটামুটি এখান থেকে 9 কিলোমিটার। আর যেটা অনুভব হচ্ছে ঠান্ডা লাগছে কিন্তু এবার। লেপচা জগতের দিকে যত অগ্রসর হচ্ছি আবহাওয়া কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, এবং সূর্যি মামাকে দেখা যাচ্ছে না, একটু মেঘলাও হয়ে গেল। এবং ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:51। আমরা এসেছি সুকিয়া বাজারে, আর যেটা হচ্ছে মানেভঞ্জন। এই যে মানেভঞ্জন এখানে 7 কিলোমিটার, সান্দাকফু 39 কিলোমিটার। এখান থেকে আপনি চলে যেতে পারবেন সোজা সান্দাকফু। আমরা আছি লেপচা জগতে, যেটা বলার লেপচা জগতের যে পাইন ভিউ পয়েন্ট আছে সেখানে আছি। এখানে একটা এন্ট্রি ফিজ আছে যতদূর আমি জানি। তো যেটা বলার সেটা হচ্ছে আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু আগে গিয়ে আরেকটা ভিউ পয়েন্ট আছে সেটা, আর যদি ছবি তোলার জন্য এটা একদম পারফেক্ট। এটা অনেকটা আপনাকে লামা হাঁটার কথা মনে করিয়ে দেবে, কিন্তু আমি বলবো এটা লামা হাঁটার থেকেও ডেন্স, তাই না? এটা লাভার যে পাইন ফরেস্ট আছে অনেকটা তার কথা মনে পড়াচ্ছে, তার থেকেও এটা ডেন্স মনে হচ্ছে, তাই না? দারুণ। মোটামুটি আমাদের একটা সাইট সিন শেষ, এবার সোজা পৌঁছবো আমাদের হোটেলে। হোটেলটা কোথায় সেটাও দেখাবো, আমাদের কি রুম দিয়েছে সেটাও দেখাবো, এবং তার কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন সোজা আমরা ঘুম হয়ে রওনা দিচ্ছি দার্জিলিংয়ের মধ্যে। ঘুম এখান থেকে 9 কিলোমিটার। আর যেতে যেতে একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে লেপচা জগতে, বা হোমস্টেগুলো যেগুলো আছে সেটা এর থেকে একটু আগে। মোটামুটি আমরা যে ভিউ পয়েন্টে ছিলাম সেখান থেকে ওই 700-800 মিটার এগিয়ে আসতে হবে। এই যে আই লাভ লেপচা জগৎ দেখুন, এই যে লেখা আছে, এই যে এখানে হোমস্টেগুলো আছে এখানে। আর এই আই লাভ লেপচা জগৎ থেকে ওপর দিকে উঠে একটা রাস্তা আছে, ওইখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। শুধু তাই না, সমগ্র দার্জিলিং শহরের দুর্দান্ত একটা ভিউ পেয়ে যাবেন। এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই জায়গা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। দেখুন ওই দূরে দার্জিলিং শহরও দেখা যাচ্ছে। 2:40 বাজে আমরা পৌঁছে গেছি ঘুমে। আর এই আমার বাঁদিকে হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার রোহিণীর দিকে, মানে কার্শিয়াং হয়ে শিলিগুড়ি। আর এই বাঁদিকে রাস্তাটা দার্জিলিং। এখানে একটা মিউজিয়াম আছে, সেটাও তো আপনারা যেতে পারেন এই ট্যুরের অংশ হিসেবে। প্রথম দিনের সাইট সিন হিসেবে এখানে একটা মিউজিয়াম আছে, দেখুন। তো মিউজিয়ামে প্রবেশ করতে পারে নির্দিষ্ট অর্থের বিনিময়। আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে আপনারা আজকে যা সাইট সিন করে তার মধ্যে এই বাতাসিয়া লুপকেও কিন্তু ইনক্লুড করে নিতে পারেন। যার গাড়ি ভাড়া নিয়ে আপনি ঘুরবেন তার সঙ্গে বিস্তারিত কথা বলে নেবেন যে ইনক্লুডিং রাখতে হবে বাতাসিয়া লুপও। প্রায় 3টে বাজে, আমরা এখন দার্জিলিং স্টেশন ক্রস করছি। একটা পার্টিকে নিয়ে ডান দিকে দেখাচ্ছে রামাদা হোটেল, আমাদের এখানে ড্রপ। আর মুকেশ ভাইকে আমরা ছেড়ে দেবো। আবার বলছি, যদি আপনারা দার্জিলিং বা তার আশেপাশে পাহাড়ে ঘুরতে চান, মুকেশ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার নাম্বার আমি স্ক্রিনে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। দারুণ মানুষ।
এখন প্রায় 3টে বাজে, আমাদের গাড়ি আমাদের নামিয়ে দিল ঠিক ক্লক টাওয়ারের কাছে। আমরা একটু এগিয়ে এসেছি, এই সামনেই কেভস আর এখান থেকে মল রোড শুরু, এখান থেকে। আর আমার হোটেলটা হচ্ছে ঠিক এই মল রোডের উল্টো দিকে, যে রাস্তাটা গান্ধী রোডের দিকে যাচ্ছে সেই দিকে। চলুন যাওয়া যাক। আর দেখুন যে রাস্তাটা ঠিক রামাডার পাশ থেকে টিভি টাওয়ারের দিকে উঠছে, মানে হোটেল ব্রডওয়ে লেখা আছে, সেই রাস্তায় দিকে এগিয়ে উঠে যাব। একটু চড়াই, হালকা চড়াই, ওই আপনার 10-15 মিটার মতন চড়াই। আমি এখন আছি তারা হিমালয়ান হোটেল, তার 119 নম্বর রুমে, যেটা আমাদের দেওয়া হয়েছে। ঢুকেই হচ্ছে ওয়াশরুম, সেটা আমি পরে দেখাচ্ছি। এই হোটেলের মোটামুটি 18টা রুম আছে। সেই রুমগুলোর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে এখনও কাজ হচ্ছে, সেগুলো তৈরি হচ্ছে, রং হচ্ছে, সেগুলো তো ভিডিও করতে পারছি না। থার্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোর মোটামুটি রেডি আছে। আমাদের যে রুমটা দিয়েছে সেটা একটু দেখাই, এবং আরেকটা যেটা ভিউ রুম আছে সেটা আপনাদের তুলে ধরবো এই ভিডিওতে, তাহলে মোটামুটি এটা ধারণা হয়ে যাবে। যেটা হচ্ছে এর ডাবল বেড আছে, আর ওখানে দুটো চেয়ার রাখা আছে, আর এইদিকে উইন্ডো আছে, উইন্ডোতে পুরো ভিউ। আর এখানে একটা মিরর আছে। রুমটা এরকম খুব স্পেসিয়াস না, আবার খুব ছোটও না। যেটা আছে এখানে একটা আলমিরা আছে, আর আছে হচ্ছে একটা টিভি। এই দিক দিয়ে একটা উইন্ডো আছে, কিন্তু এখানে ভিউ কিছু নেই, পাশের হোটেলের বিল্ডিং এটা। আর এই উইন্ডো থেকে ভিউ কিছুটা এরকম। এটা আকাশ এখন একটু হেজি, এই দূরে দেখুন এখান থেকে জুয়ের যে জঙ্গলটা সেটা দেখা যাচ্ছে, দার্জিলিং শহর দেখা যাচ্ছে। আর যেটা যেহেতু মেঘাচ্ছন্ন, তাই জন্য এখান থেকে ভানুভবন দেখা গেলেও তার ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবং সবচেয়ে বড় কথা, এই হোটেলের ছাদ থেকে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা ভিজিবল, একদম কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। যদি কালকে বা সকালবেলা আমি দেখতে পাই, অবশ্যই এই ভিডিওতে আমি শেয়ার করব। এবং যেহেতু বসন্তকালে আমরা ভিডিওটা করছি, দেখুন এখানে গাছে কিন্তু রডোডেন্ড্রন ভর্তি হয়ে গেছে, এই দেখুন ভর্তি রডোডেন্ড্রন। এই হোটেলে আমার ফুডিং লজিং পড়ছে প্রতিজনের 1000 টাকা করে। এবং আমি যে হোটেল ওনার প্রীতমকে আমি জিজ্ঞেস করেছি, সে বলেছে সারা বছর একই রেট, অর্থাৎ আপনি গরম হোক, শীত হোক, বা বসন্তকাল হোক বা বর্ষাকাল হোক, 1000 টাকা সারা বছর। ফুডিং লজিং প্রতি ব্যক্তি 1000 টাকা। এছাড়া আপনি রুম নিয়েও থাকতে পারেন, ফুডিং নাও নিতে পারেন। সেক্ষেত্রে ভাড়া কত আমি স্ক্রিনে দিয়ে দেবো, বা আপনারা প্রীতমকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন। দুর্দান্ত লাগছে এখান থেকে ভিউ। আর আরেকটা যে ভিউ রুম আছে সেটা দেখাই একটু। এই 118 নম্বর রুম, সেটা ঠিক হচ্ছে যে রুমটা দেখালাম 119, তার ঠিক বিপরীত দিকে এই রুমটাও ঠিক সেমি সাইজ। দেখুন যা ওখানে ছিল এখানে সব কিছু উপস্থিত। এখানে একটা আলমিরা আছে, আর এখানে একটা উইন্ডো আছে, এখানে একটা উইন্ডো আছে, আর ডাবল বেড। আপনারা বাচ্চা থাকলে 3জন অকুপাই করতে পারেন, কিন্তু 3জন অ্যাডাল্টের পক্ষে এটা অকুপাই করা এটা বেশ সমস্যাজনক। কিন্তু এখানে আপনারা এক্সট্রা বেড নিতে পারেন, জায়গা অনেকটা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা টিভি আছে, দুটো চেয়ার আর একটা কাজের টেবিল দেওয়া আছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এখান থেকে ভিউ সেমই ওই রুমটার মতোই, এই দুর্দান্ত। এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, একদম এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। কিছুটা কম, আগে যে রুমটা আছে 119, সেখান থেকে আরও ভালো দেখতে পাবেন। আর হেজি আছে বলে এখান থেকে কিন্তু পাহাড় বেশ ভালো দেখা যায়, নিচে চা বাগানগুলো দেখা যেতে পারে। দেখুন চা বাগানটা দেখাই, এটা আছে হ্যাপি ভ্যালি টি স্টেট, এই যে এটা। যাই হোক, এটা রুমেরও ভাড়া বা ফুডিং লজিং হচ্ছে 1000 টাকা প্রতি ব্যক্তি সারা বছর, যে কোনো সময়। তবে একটা জিনিস আপনাদের বলে দিই, যে যেই পর্যন্ত গাড়ি আসবে, হ্যাঁ, সেখান থেকে আপনাকে কতগুলো সিঁড়ি ভাঙতে হবে, সেটা মোটামুটি 40 থেকে 45 বা তার একটু বেশি হতে পারে। সেই সিঁড়িগুলো যদি ভাঙতে পারেন, তাহলে পিক সিজনে এই হোটেলটা কিন্তু ওয়ার্দি। তার কারণ ওই সময় 1000 টাকায় এই হোটেলে থাকা খাওয়া দার্জিলিংয়ের বুকে খুব একটা পাওয়া যাবে বলে আমার তো মনে হয় না। যে রুম ক্যাটাগরি অনুযায়ী বলছি বেশ ভালো, এবং লোকেশনও বেশ ভালো। গান্ধী রোডের ওপরে হোটেল ব্রডওয়ের পাশেই দিয়েই আপনাকে এই হোটেলে পৌঁছতে হবে। যদি এই হোটেলে আসতে চান, তাহলে এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো স্ক্রিনে এবং ডেসক্রিপশানে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।